নমস্কার। ইভানা চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকবার আপনাদের সামনে উপস্থিত হলাম ওই 26,000 শিক্ষক নিয়োগ সম্পর্কিত কিছু আপনাদের জন্য যদি অ্যাডভাইস দিতে পারি সেটার জন্য। প্রথমেই বলবো যে আমার বক্তব্য যদি কোথাও কিছু খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন। আমার বক্তব্য যদি কারুর বিপক্ষে যায়, মতানৈক্য হোক, মতপার্থক্য হোক, কিন্তু কেস দেবেন না প্লিজ, এটা বলেই আমি শুরু করছি। ভয় ভীতি তো কাজ করেই, কিছুটা থাকে বিভিন্ন কারণে, সেটা ঢুকছি না আমি। প্রথম বলবো যে যোগ্য অযোগ্য বঞ্চিত ইত্যাদি অনেকগুলো কথা রয়েছে। তো আমি শুরুতেই যেটা বলবো যে হয়তো আগামীকাল লিস্ট চলে আসবে, যোগ্য শিক্ষক কারা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবেন বা কাজ করতে পারবেন, তাদের লিস্ট হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে চলে আসবে। আমি সেই জায়গাতে কিন্তু ঢুকছি না। আমি ঢুকছি যে ধরুন আপনারা এখনো আন্দোলন করছেন, এখনো বহু সংগঠন আন্দোলন করছেন, ভাবছেন কোনো আইনি দিক থেকে যদি এটাকে সুরাহা করা যায়, কিন্তু আপনারা সত্যি করে আপনারা আলোচনা করে দেখবেন বা ভেবে দেখবেন, আমি যদিও লয়ার নই, আমার সাধারণ বুদ্ধিতে যেটা মনে হয়েছে যে কোনোভাবেই আর কিছুতেই এই যে যেটা হয়েছে, পাস হয়েছে 31শে মের মধ্যে পরীক্ষা এবং 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া বা নতুনভাবে নিয়োগ সম্পন্ন করতেই হবে, এটার বাইরে আর কোনো কিছু হবে বলে আমার মনে হয় না। তাহলে এখন করণীয় কি? রাস্তায় আন্দোলন করবেন? আমার না, আন্দোলনটা আপনারা বইয়ের পাতার সঙ্গেই করুন। তাহলেই কিন্তু নিজের সম্মান, যে আজকে সম্মান নেই বলছেন না, নিজের সম্মান বাঁচাতে পারবেন। কারা? বিশেষ করে যারা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত যারা বিদ্যালয়ে থাকবেন, শিক্ষক হিসেবে থাকবেন, তারা যদি মানে কেউ একজন না পান আবার নতুন করে চাকরি, তাহলে সম্মানহানিটা বুঝতে পারছেন কোন জায়গায় যাবে। আন্দোলন করে আপনাকে চাকরি কেউ ফিরিয়ে দেবে না। আপনাকে আপনার যোগ্যতা দিয়ে আরেকবার নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে যে আমি যোগ্য ছিলাম, মাঝে আমাকে আরেকবার অগ্নি পরীক্ষা দিতে হলো। সেটা তো কালের অবহেলনে, সেটা আপনার কিছুটা ভাগ্যকে দোষ দিয়ে দিন এখানে, তাহলেই দেখবেন ভালো থাকবেন। কিন্তু শুধু শুধু অন্যের কথাতে বা কিছু জনের কথাতে বুদ্ধিতে এই রাস্তায় আন্দোলন করব, এদিকে দৌড়াবো, নবান্ন ঘেরাও করব বা কিছু করব, কিছু করে কিছু হবে না। আর তারাই এটা করছেন, মানে যদিও কথাটাকে খারাপভাবে নেবেন না, তারাই নবান্ন আন্দোলন বা ইত্যাদি ঘেরাও ইত্যাদি ইত্যাদি কথা ভাবছেন, যেটা বোধহয় নিজেকে অযোগ্য ভাবছেন। তারাই এরকম আন্দোলন করে যদি চাকরিটাকে টিকিয়ে রাখা যায় বা ফেরত পাওয়া যায়। কিন্তু যারা প্রকৃতপক্ষে যোগ্য শিক্ষক, তারা কিন্তু আমার মনে হয় না তারা এখন আর রাস্তায় আন্দোলন করছেন। তারা স্কুলে যাবেন বা যাচ্ছেন এবং বইয়ের পাতার সঙ্গে প্রত্যেকদিন লড়াই করা শুরু করে দিয়েছেন। তো এই রাস্তায় লড়াই না করে বইয়ের পাতার সঙ্গে লড়াই করুন, অবশ্যই আপনি সাফল্য পাবেন। আর সেটাই হচ্ছে আপনার স্বীকৃতি, এবং নিজের স্বীকৃতি নিজের কাছে, মানে লড়াইটা আপনার নিজের সঙ্গে, লড়াইটা এখন আর অন্য কারোর সঙ্গে নেই। আপনি যদি পিছিয়ে পড়েন তাহলে সেই পেছানোর দায়ভার বা সেই অপমানের দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে, স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, শুধু শুধু অন্য কারোর কোনো প্রলোভনে কোনো জায়গায় কোনো কিছু পা দিয়ে লাভ কিচ্ছু হবে না। তার থেকে বরং নিজেকে প্রশ্ন করুন যে আমাকে আরেকবার, আরও তো হাতে 3-4 মাস সময় রয়েছে। বিশেষ করে যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা থাকবেন, তারা তো ধরুন গরমের ছুটি পড়বে 1 মাস, আপনি 6 বছর চাকরি করেছেন, তাহলে 15টা করে যদি মেডিকেল জমা হয় তাহলে 15×6 = 90, অর্থাৎ 3 মাস, আর গরমের ছুটি দিয়ে 1 মাস পরে 4 মাস। পরীক্ষা ধরে নিচ্ছি, পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর করে, সেপ্টেম্বরের শেষে অক্টোবরের প্রথমের দিকে বা যাই হোক ওরকম সময়টা হবে। তাহলে এইটা এপ্রিল মাস শেষ, মে, জুন, জুলাই, অগাস্ট,
4 মাস, 4 মাসের মধ্যে 1 মাস তো আপনি গরম ছুটি পেয়ে যাচ্ছেন, আর 3 মাস আমি 3 মাস ছুটি নিন, ছুটি পড়াশোনা শুরু করুন। সব থেকে সুযোগ তো আপনাদের কাছেই বেশি রয়েছে, যারা স্কুলে বিদ্যালয়ে চাকরি মানে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত করবেন, তাই না? তাহলে আপনারাই যারা করবেন তাদের কাছে বেশি সুযোগ রয়েছে। আপনারা কালচারে রয়েছেন, আপনারা 11, 9, 10, 11, 12 পড়াচ্ছেন, প্রশ্ন তো এরকমই আসবে, তার থেকে হয়তো একটু আরেকটু উঁচু মানের আসবে, সেটা আলাদা বিষয়। ভেবে দেখুন, যারা বঞ্চিত যোগ্য 1300-1400 দিন ধরে রাস্তায় পড়ে রয়েছে, বা এই 6-7 বছর ধরে যারা চাকরি পায়নি, বা হয়তো ওদের মধ্যে যোগ্য রয়েছেন কিছু, তাদের অবস্থাটা ভাবুন। তারা না পাবে টাকা, আর একদিন না পেয়েছে টাকা, আর না পেয়েছে কোনো কিছু। কালচারে তো আপনারা বেশি রয়েছেন, তারা তো কালচারে নেই, তারা তো লোকে, তারা তো হয়তো টিউশন 2-1টা পড়িয়েছে এই মাত্র, কিন্তু আপনারা তো 11, 12 খাতা কেটেছেন, 9, 10 খাতা কেটেছেন। তাহলে বঞ্চিত যোগ্যদের থেকে তো আপনারা অনেক ধাপ এগিয়ে রয়েছেন, তারপরেও ভয় পাচ্ছেন কেন? আমার মনে হয় ভয়টা তারাই পাচ্ছে যারা নিজেদেরকে অযোগ্য ভাবছেন, তাই রাস্তাটাকে বেশি করে আপনারা বেছে নিয়েছেন, আন্দোলনটাকে বেশি করে ভাবছেন। আন্দোলন করে কিচ্ছু হবে না, তার থেকে বরং বইয়ের পাতার সঙ্গে আন্দোলন করুন, অনেক বেশি কাজ দেবে। এবারে বলি, যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন বা শিক্ষাকর্মী ছিলেন, আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখছি যে আমার কি হবে, আমার বাবা মায়ের প্রচণ্ড অসুখ, আমার ছেলে মেয়ের পড়াশোনা কি হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি এত টাকা লোন নিয়ে ফেলেছি। আচ্ছা ভেবে দেখুন তো, যারা বঞ্চিত যোগ্য, যারা বাইরে আছেন, তাদের কি বাবা মা নেই? তাদের কি বাবা মায়ের অসুখ বিসুখ হয়নি? না হয় না? নাকি তাদের ছেলে মেয়ে নেই? না তাদের ছেলে মেয়ের খাওয়ার দাওয়ার ইচ্ছে হয় না, ফুচকা খাওয়ার ইচ্ছে হয় না? শুধু আপনারা আপনাদের কথাটাই ভাবছেন। যারা প্রকৃত যোগ্য এখনো বাইরে আছেন, তাদের কথাটা একটু ভাবুন না। ভাবলে পরে বুঝতে পারবেন যে না, নিজেকে বোধহয় লড়াই করেই আসতে হবে, প্রমাণ করতে হবে। এরপর আসি যারা বঞ্চিত যোগ্য বাইরে রয়েছেন, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলেই ভালো ফলাফল করুন, আমি সেটা চাইব ব্যক্তিগতভাবে। আপনারাও একটু পড়াশোনা শুরু করুন, কারণ আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ যে আপনারা যোগ্য ছিলেন। আরেকবার আপনাদেরকে নিজেকে প্রমাণ করার জন্যে একটু দিন রাতকে এক করে বইয়ের পাতার সঙ্গে, অনেক দিন আপনারা অনেক লড়াই করেছেন, রাস্তায় অনেক লড়াই করেছেন, বইয়ের পাতার সঙ্গে এই কটা দিন, এই 4টে মাস একটু লড়াই করুন, প্রমাণ করুন যোগ্য ছিলেন। বঞ্চিত কিন্তু যোগ্য ছিলেন। সত্যি করে ভাবুন তো, যারা বঞ্চিত যোগ্য, তারা যখন পাবেন চাকরি বা শিক্ষকতার চাকরি বা শিক্ষিকা চাকরি পাবেন, তাদের উল্লাসটা কেমন হবে? আমিও চাই উল্লাসটা হোক, যারা প্রকৃত যোগ্য তারাই আবার চাকরি পাক। তবে এই পরীক্ষাতে এটাও ঠিক, এই পরীক্ষাতে আর এই মানে মানে যে কোনো কারচুপি হবে না, কারণ ওএমআর শিটের যে বা আনসার শিটের কার্বন কপি আপনি পাচ্ছেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য, পরে মিলিয়ে দেখতে পারবেন। এবারে প্রশ্নফাঁস ইত্যাদি এগুলো ছেড়ে দিন, ওগুলো ওইসব কথাগুলো ভুলে যান। কি হলো না হলো, কি হতে পারে না হতে পারে, নেগেটিভ কথা ছেড়ে দিন। আপনি তো আপনাকেই নিজেকেই আয়নার সামনে রাখবেন। আপনি যখন আপনার উত্তরপত্র বাড়ি আনতে পাচ্ছেন, আর কি হলো না হলো এত নেগেটিভ কথা বেশি ভাববেন না। বি পজিটিভ, আপনাকে ভাবতে হবে আপনি পজিটিভ হন, যাতে আপনি আপনার মতো করে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারেন। আমি সকলকেই বলছি, আন্তরিকভাবেই আমি মানে মানে অভিনন্দন জানাচ্ছি, যাতে করে আপনারা যারা প্রকৃত যোগ্য তারা প্রত্যেকেই আবার সাফল্য পান। আর গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য বলবো, আপনারা তো হ্যাঁ আরেকবার পরীক্ষা দিতে হবে, তা তো সত্যি। আপনারা তো টাকা দেননি, সুতরাং আপনাদের ভয় কিসের? আপনারা আর কয়েকটা দিন পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে চাকরি পাবেন। আপনারা তো পড়াশোনা করেই চাকরি পেয়েছেন, তাহলে আপনারা নিজেদেরকে অত ভয় পাচ্ছেন কেন? আপনারা পড়াশোনা করেই যখন চাকরি পেয়েছেন, গ্রুপ সি গ্রুপ ডি যারা বলছি, তাহলে আরেকবার নয়, পড়াশোনা করে আরেকবার পরীক্ষা দিতে হবে। টাকা তো আপনারা দেননি কোথাও, বা কোনো রকম তো আপনাদের কোনো 2 নম্বরই করে চাকরি পাননি, তাহলে ভয়ের কিসের? আরেকবার পরীক্ষা দিতে হবে, এইটুকু আপনি ভাবতে পারেন। কিন্তু আপনি যেমন ভুলে গেছেন, সবাই ভুলে গেছে তেমনি।
সে ভুলে যাওয়াদের মধ্যেও তো পরীক্ষাটা হবে। 2016 সালে ধরুন যারা প্রিপারেশন নিয়েছিলেন তারা সকলেই কম বেশি ভুলে গেছেন, আপনিও ভুলে গেছেন, তারাও ভুলে গেছে। তাহলে ভুলে যাওয়াদের মধ্যে যদি প্রতিযোগিতা হয় তাহলে সেই প্রতিযোগিতায় আপনিও এগিয়ে এগিয়ে থাকবেন। ভীতির সঞ্চার হওয়ার কিছু নেই। আর আমি আমার কথাগুলো যদি কাউকে আঘাত করে থাকে কোনো জায়গাতে আমাকে আবারও ক্ষমা করবেন, আমি শেষে অনুরোধ করব। আর প্লিজ প্লিজ আপনারা প্রত্যেকে যে যার মতো করে একটু প্রস্তুতি নিন। ঈশ্বর মঙ্গলময়। যারা প্রকৃত পরিশ্রম করবেন তারা প্রকৃত সাফল্য পাবেন। ধন্যবাদ। আমার কথা যদি কেউ কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আর আমার কথা যদি ভালো লাগে তাহলে না ইচ্ছে যদি হয় একটু শেয়ার করবেন। আমি সে অর্থে বলছি না, যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে শেয়ার করবেন, আর খারাপ লাগলে মাফ করবেন। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সবার খুব সুন্দর হোক। আবার বলি ঈশ্বর মঙ্গলময়। অবশ্যই আপনাদের মঙ্গল হবেই হবে। ভালো থাকুন।